গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব নর্মদা ম্যান নিয়ে কিছু কোয়েশ্চেন্স। তার আগে আমি অনেকদিন পরে আজকে তোমাদের সাথে ক্লাস করাচ্ছি, ভিডিও করাচ্ছি এবং তোমাদের অনেককেই আমার ধন্যবাদ জানানো বাকি আছে, কারণ আমার এই দীর্ঘ অসুস্থতায় অনেকদিনই আমি আউট অফ ফোন ছিলাম, ইমেলও চেক করতে পারিনি সে অর্থে। তো তোমাদের অনেকের রিপ্লাই বা হোয়াটসঅ্যাপ মেসেজের অ্যান্সার আমি দিতে পারিনি। তোমরা অনেকেই আমাকে গেট ওয়েল সুন মেসেজ পাঠিয়েছো। থ্যাংক ইউ ফর অল ইউর কাইন্ড লাভ অ্যান্ড সাপোর্ট। হয়তো তার জন্যেই এত তাড়াতাড়ি আমি আবার তোমাদের সামনে আসতে পারছি। যদিও আমার ট্রিটমেন্ট এখনো চলছে, কিন্তু স্টিল আমি যথেষ্ট আশাবাদী যে আমি ক্লাসগুলো তোমাদেরকে আবার যথারীতি আগের মতন করাতে পারবো। লাস্ট যখন আমি ভিডিও আপলোড করেছিলাম তখন আমাদের 2022 এর পরীক্ষা হয়েছে, জাস্ট ফার্স্ট পেপারের ভিডিও ডিসকাশনের পরেই আমি অসুস্থ হয়ে পড়ি। সো হোয়াট এভার, সেজন্য পেপার 2 আর আমি আপলোড করিনি এবং এখন অনেক দেরি হয়ে গেছে বলে আমি করছি না। আমি তোমাদের বলেছিলাম যে কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের এসেছে এই বছর, আমি থরলি কোয়েশ্চেন্স গুলো তোমাদেরকে ডিসকাস করব, তার অ্যান্সার রাইটিং প্যাটার্ন কিরকম হবে সেগুলো আমি চেষ্টা করছি করার। আমার এখনো সে অর্থে লেখালেখির পারমিশন ডক্টর দেয়নি। তাও আমি একটা কোয়েশ্চেন তোমাদের জন্য ডেভেলপ করেছি, কারণ আমার মনে হয় নর্মদা ম্যাম যারা ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছ বা যারা আমাদের 2023 পরীক্ষা দেবে, যদিও 2022 এ এসছে কিন্তু আমরা দেখেছি রিপিটেশন হচ্ছে WBCS এ। হয়তো নর্মদা ম্যাম নিয়ে প্রতি বছরই কিছু না কিছু কোয়েশ্চেন আসে। বেশ কিছু কিন্তু এমন কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে যেগুলো নর্মদা ম্যাম নিয়ে করা যায়। আমার আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সেগুলো সম্বন্ধে কিছুটা তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার। আরেকটা কথা আমি যেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যে পড়াশোনাটা কিন্তু এখন তোমাদেরকে অনেক ইন ডেপথ করতে হবে। শুধুমাত্র বই পড়লাম, প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন করলাম তাহলেই আমি কিন্তু এটা আশা রাখতে পারি না যে আমি পুরো 100% কোয়েশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করে আসতে পারবো, এবং যে কোয়েশ্চেনগুলো আমি লিখছি তার লেখার কোয়ালিটিটা কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। সো দ্যাট ইজ ওয়াই কম্পিটিশনটা দিনকে দিন বাড়ছে। যারা প্রিলি কোয়ালিফাই করছো তাদের জন্য কিন্তু মেইনসটাতে অ্যানথ্রোপোলজি সত্যি ম্যাটার করছে, কারণ অ্যানথ্রোপোলজিতে তোমরা যত বেশি নাম্বার স্কোর করতে পারবে তত কিন্তু তোমরা নিজেদেরকে আরো বেটার পজিশনে নিয়ে যেতে পারবে। চলো আজকে আমরা নর্মদা ম্যান নিয়ে কিছু ডিসকাশন করব। দেখো আমি একটা কোয়েশ্চেন তোমাদের যেটা নর্মদা ম্যান থেকে এসেছিল, কোয়েশ্চেনটা একটু পড়ি। Discuss in brief hominin fossil finds from Narmada Valley with its salient features. ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন, কিন্তু যেহেতু 20 নাম্বারের আছে তো সেখানে কিছু ম্যাটেরিয়াল আমাদের দিতে হবে যেটা নর্মদা ম্যানের সঙ্গে সিমিলারিটিস ডিসিমিলারিটিস মিলিয়ে তার স্পেশাল ট্রেটস কি কি থাকতে পারে সে সমস্ত মিলিয়ে লিখলে আমার মনে হয় ভালো হয়। এই কোয়েশ্চেনটা যদিও আজকে আমি ডিসকাস করছি না, আমি যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যেটা সেকেন্ড কোয়েশ্চেনটা, যে রাইট ব্রিফলি দ্য স্টেটাস অফ নর্মদা ম্যান ইন দ্য স্টাডি অফ ইভলিউশনারি হিস্ট্রি অফ হিউম্যান ইন সাউথ এশিয়া উইথ ইটস ফাইলোজেনেটিক কন্ট্রোভার্সি। কারণ নর্মদা ম্যানকে আমরা আর্কাইভ হোমো স্যাপিয়েন্সে ফেলেছি ঠিকই, কিন্তু নর্মদা ম্যানের ফাইলোজেনেটিক একটা পজিশন নিয়ে কন্ট্রোভার্সি আছে। নট অনলি নর্মদা ম্যান, আমরা যখন স্টাডি করি, তোমরা যারা আমার কাছে ক্লাস করো বা তোমরা যারা আমার ভিডিওস গুলো ফলো করো তারা জানো যে আমি কিন্তু ফাইলোজেনেটিক পজিশনটা নিয়ে ভীষণ খুঁতখুঁতে, এবং ফাইলোজেনেটিক স্টেটাসে কিন্তু তোমাকে সবসময় একটা কন্ট্রোভার্সি থাকে, কারণ অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যেটা অনেক নিউলি ডেভেলপড একটা সাবজেক্ট, এবং এই প্যালিওঅ্যানথ্রোপোলজিক্যাল পার্টগুলো এভরিডে ডেভেলপমেন্ট হচ্ছে। ইভেন এখনো আমাদের কিন্তু নর্মদা ম্যান ফসিলস ফাইন্ডিংস চলছে। তো লেটস স্টার্ট। হ্যাঁ, ছোট করে আমি তোমাদের সামনে 20 নম্বরের কিভাবে আমরা এটাকে প্রেজেন্ট করব সেটাকে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা যদি একটা গ্রাফ মানে একটা ড্রয়িং করে দিতে পারো ওখানে মানচিত্র এঁকে যে নর্মদা ভ্যালি কোথায় এবং তার প্লেসেস গুলো, তাহলে ভালো হয়। এটার উপর একটা এনহ্যান্সমেন্ট হবে। তো প্রথমেই যখন আমরা কোনো কোয়েশ্চেন লিখছি, আমি আগেও বলেছি দেয়ার শুড বি অ্যান ইন্ট্রো, বডি আর লাস্টে থাকবে তোমার কনক্লুশন। ঠিক আছে, এবার এই যে ইন্ট্রো পার্টটা তুমি প্রথমেই কিন্তু সিগনিফিকেন্স দিয়েছে বলে নর্মদা ম্যানের বিবর্তনগত স্থান অমুক ছিল বা তমুক ছিল এভাবে কিন্তু শুরু করতে পারবে না। আর
চেষ্টা করবে যে নিজের পড়াশোনাটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে যে না আমি শুধু বই পড়লাম বা কিছু ভিডিওস দেখলাম যেখানে ব্যাকে কিছু লেখা আছে সেটা দেখে বলে যাচ্ছে। না সেটা নয়। তোমাদের জিনিসটাকে কিন্তু নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। ঠিক আছে? সো ইন্ট্রোডাকশনারি পার্টে তোমাকে এইটুকু বললেই যথেষ্ট যে নর্মদা ম্যান কে ছিল? কারণ আমরা এটা সিগনিফিকেন্স কেন বলি? ইভেন অনেক সময় আমাদের ইন্টারভিউ প্যানেলেও কিন্তু এরকম কোয়েশ্চেন করতে হতে করতেই পারে যে নর্মদা ম্যানের সিগনিফিকেন্স কেন? কেন নর্মদা ম্যান এত গুরুত্বপূর্ণ? ইট ইট ইজ অনলি বিকজ যে ভারতবর্ষে পাওয়া ১ম হমিনিন কিন্তু নর্মদা মানুষ, হ্যাঁ? এটার মেইন কারণ আমরা বলতে পারি যে ভারতীয় ভূখণ্ডের বিশেষ করে এই সমস্ত পার্টগুলোতে যে মাটিটা সেটা অনেক বেশি অ্যাসিডিক, যার পক্ষে অনেক পুরনো যে সমস্ত ফসিল গুলো আছে সেগুলোকে আ মানে প্রিজার্ভ করে রাখাটা ওই অ্যাসিডে তার ক্ষয় হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তার মানে এই নয় যে কেউ আসেনি কোনোদিনও বা তারাই ১ম এসেছে। এটা কিন্তু আমরা কনক্লুড করতে পারি না। কারণ আমি ১ম এই কি বলেছি যে না ফসিল বলো বা অ্যানথ্রোপোলজিক্যাল যেকোনো থিওরি বলো বা অ্যানথ্রোপোলজিক্যাল যেকোনো ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস বলো, সেগুলো কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ফাইন্ডিং এবং তোমরা যত বেশি নিজেদের লেখাতে একটা কন্ট্রোভার্সিয়াল এই ফাইন্ডিংস গুলো লিখতে পারবে, বলতে পারবে, তত কিন্তু নাম্বার ক্যারি করা বর্তমানে চান্সেস বাড়বে। তাহলে ১ম এ যখন আমি শুরু করব, কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ ভারতবর্ষে পাওয়া ১ম মানব ফসিল আমরা যদি বলি তাহলে কিন্তু নর্মদা ম্যান। এবং নর্মদা ম্যানের যেটা আম স্টিল ২০১৭-২০ পর্যন্ত এর কাজ চলেছে। বর্তমানে আত্মিরাপাক্কারামেও কিছু কাজ চলছে এটা নিয়ে। তো লেটার অন এত ডিসকাস করে বা এত ডেপথ এ আমরা কোয়েশ্চেনটা লিখব না। আমরা ১ম এই যেরকম আমার বইতে রয়েছে ওখান থেকেই আমরা এটা লিখতে পারি যে এটা কে পেয়েছিলেন ১ম অবভিয়াসলি অরুণ সোনাকিয়া। এবং আমরা সবাই জানি যে 1982 তে আমরা মধ্যপ্রদেশের হাতনোরা যে ভিলেজ আছে সেখানে নর্মদা যে রিভার ভ্যালি যে রিজিয়নটা রয়েছে তার কিন্তু বিভিন্ন স্থান থেকে নর্মদা মানুষ পাওয়া গিয়েছে। এবং আমরা কখনোই কিন্তু এটা ভাববো না যে একটাই মাত্র নর্মদা মানুষ পাওয়া গিয়েছিল। কারণ লেটার অন প্রচুর এক্সকাভেশনস হয়েছে। টিল দ্য এক্সকাভেশনস আর গোইং অন এবং নর্মদা মানুষ কিন্তু একা ছিল না। তারা গোষ্ঠীবদ্ধভাবে থাকতো এবং প্রচুর ফসিল ফাইন্ডিং পাওয়া গেছে। আরো পরবর্তী সময়ে মানে আমার এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে আরো কিছু ডিটেইলস কিন্তু আমি এখানে দিয়েছি। এবার সরি যে সমস্ত নিদর্শনগুলো আমরা পেয়েছি সেটা কি নিদর্শন? ১ম যেটা পাওয়া গিয়েছিল অরুণ সোনাকিয়া যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে বাঁদিকের একটা মাথার যে ক্র্যানিয়াম সেই ক্র্যানিয়াম পেয়েছিলেন যার কিন্তু আপার অ্যান্ড লোয়ার জটা ছিল না। আরো তার সাথে সেই সময়কার যে সমস্ত বড়, বড় জন্তু মানে প্রাচীন হাতি, জলহস্তী এই সমস্ত জীবাশ্ম পাওয়া গিয়েছে এবং তারা কি ধরনের হাতিয়ার মোস্টলি আশুলিয়ান ফ্লেক্স টুল ওরা ইউজ করত বা আশুলিয়ান হাতকোটা ইউজ করেছে, ক্লিভার ইউজ করেছে সেগুলো কিন্তু আমরা নর্মদা ভ্যালি থেকে পেয়েছি। একদম প্রাথমিক পর্যায়ে আশুলিয়ান টুল এবং ল্যাটার আশুলিয়ান টুলও কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে? সরি। তো এরপরেই আমরা এটা সিগনিফিকেন্স নিয়ে যেটা আমি বলছিলাম সেটা আমরা আলোচনা করব। ওটা ইন্ট্রোডাকশন এ আমরা বলে দিলাম জাস্ট কোথা থেকে নর্মদা ম্যান ১ম পাওয়া গিয়েছিল এবং কে এটা পেয়েছিলেন, কি তার সাথে পাওয়া গিয়েছিল। এবার তারপরে তোমরা এটুকু বলতেই পারো যে ভারতবর্ষের যদি ১ম মানব ফসিল হয় সেটা হলো নর্মদা ম্যান। তাই ভারতীয় আ মানব ফসিল যদি পড়তে হয় তাহলে নর্মদা মানের গুরুত্বকে কিন্তু অস্বীকার করা যায় না। এবং এর বিবর্তনগত যে কন্ট্রোভার্সি যেটার উপর মেইন ফোকাস করা হয়েছে কোয়েশ্চেনে সেই কন্ট্রোভার্সি কিন্তু রয়েছে। যেহেতু আ ভারতের মূল ভূখণ্ডে যদি আমরা আ যেটা পেয়েছি আমরা নর্মদা ম্যান সেটা অবশ্যই অনেকে সেটাকে ফেলেছেন। ইভেন সোনাকিয়া নিজেই বলেছিলেন মেবি দে আর দ্য ইভলভড হোমো ইরেক্টাস মানে হোমো ইরেক্টাসরাই বিবর্তিত হয়ে নর্মদা ম্যান হয়েছে এবং উনি তার নামও রেখেছিলেন হোমো নর্মাদিনেনসিস। ওকে? কিন্তু পরবর্তী সালে মানে আরো যখন আমরা এগিয়ে গেলাম তখন কিন্তু নর্মদা ম্যান নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং এক্ষেত্রে আমরা কে এ আর কেনেডি এর কথাটা ভীষণভাবে বলতে পারি। উনি কি করেছিলেন? উনি কিন্তু দেখিয়েছিলেন যে নর্মদা মানুষের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, এইখানেই আমি তোমাদের বলছিলাম যে কম্পারেটিভ যে যেটা আমি হোমো ইরেক্টাস ইয়েস হোমো ইরেক্টাস ভিডিওতে যেভাবে দেখিয়েছি, সেরকম যদি নর্মদা ম্যান ফসিলস আসে যেটা ১ম কোয়েশ্চেন আসে সেখানে কিন্তু আমরা একটা ক্র্যানিয়াল এর তোমার কম্পারেটিভ এনালিসিস করতেই পারি। ওকে? তো এই যে কেনেডি যেটা বলেছিলেন যে নর্মদা মানুষের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল দ্যাট ইজ মোর হোমো স্যাপিয়েন্স লাইক ফিচার্স। দ্যাট মিনস
দে আর মেবি দ্য সাম বলতে পারো, দে আর মেবি বিলং ফ্রম দ্য গ্রুপ অফ আর্কেক হোমোসেপিয়েন্স। ওকে, এবং আদিম হোমোসেপিয়েন্স যাদেরকে বলছি, বাংলায় যদি আমি বলি আদিম হোমোসেপিয়েন্স। হ্যাঁ, যেহেতু নর্মদা মানুষের অনেক ফিচার্স তোমার মিলছে আধুনিক মানুষের সাথে বেশি রাদার দ্যান হোমো ইরেক্টাসদের তুলনায়, সেই কারণেই কিন্তু কে আর কেনেডি একে আর্কেক হোমোসেপিয়েন্স বলে অভিহিত করেছিলেন। বাট এটাও কিন্তু ভুললে চলবে না, দে হ্যাভ সাম ফিচার্স অর সাম ট্রেটস যেটা তাদের নিজস্ব ছিল। যেমন এফোর্ড তোমার স্যাজাইটাল ক্রেস্ট, মানে এই জায়গাটা যে স্যাজাইটাল ক্রেস্টটা সেটা কিন্তু খুব সরু টাইপের ছিল। হ্যাঁ, তো সরি, এই ধরনের একটা ফিচার্স ওরা নিজস্ব ডেভেলপ করেছিল। আরো কিছু আছে, সেটা আমি পরবর্তী সময় যদি সম্ভব হয় আমার পক্ষে আমি এটা ভিডিও করে তোমাদের বলে দেবো। এখন যেটা নিয়ে আমাদের মেন আলোচনা, এখানে কন্ট্রোভার্সিটা ধুম করে আমরা লিখতে পারবো না, তার জন্য অনেক স্টাডি করতে হবে। তো সে কারণে আমি একটা ছোট করে তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি। লেটস সি। তাহলে এইটুকু দেওয়ার পরে তাহলে আমরা প্রথমে সোনাকিয়া কি বললেন, যে ওদেরকে ইভলভ হোমো ইরেক্টাস বললেন। তারপরে আমরা কে আর কেনেডির কথা বললাম। কে আর কেনেডি কি বলছেন, তিনি বলছেন নো, দে আর বিলংস ফ্রম আর্কেক হোমোসেপিয়েন্স গ্রুপ। তারা আর্কেক হোমোসেপিয়েন্স গ্রুপের কোনো সদস্য, কারণ তাদের ক্র্যানিয়াল যে ক্যাপাসিটিটা ছিল that is more bigger than the Homo erectus. Okay, then আমরা সাংখিয়ানের যে কাজ, সেই সাংখিয়ানের কাজ নিয়ে কিন্তু আমরা পড়ব। সাংখিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে অনেকবার তাকে ফান্ড করা হয়েছে এবং বিভিন্ন সময়ে একটা দীর্ঘ সময় ধরে 1997 থেকে 2017 ইভেন 2020তেও সে কিছু কাজ করেছে। সাংখিয়ান কিন্তু নর্মাদা রিজিয়নে নিজের লোকজন নিয়ে, মানে নিজের অনুগামীদের নিয়ে রীতিমতো এক্সকাভেশন করেছেন, এবং সেখানে আরো অনেক প্যালিওঅ্যান্থ্রোপোলজিস্ট ছিলেন যারা নর্মাদা ম্যান নিয়ে এক্সকাভেশনস করেছেন, এবং বেশ কিছু ফিচার্স আমাদের সামনে তুলে ধরেছেন যেগুলো ভীষণভাবে ইউনিক, এবং যেটা বলা যেতে পারে যে নর্মাদা ম্যানের বিবর্তনগত কন্ট্রোভার্সিটা থাকা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সরি। তাহলে এইখানে কিন্তু এই যে এটা বলেছিলাম যে তাদের নিজস্ব কিছু বিশেষত বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, এর ফলে এদের বিবর্তনগত যে অবস্থান সেই সম্পর্কে একটা প্রশ্ন চিহ্ন, একটা বিগ কোয়েশ্চেন মার্ক উঠে আসে। এবং সাংখিয়ানের কিছু সাংখিয়ান নিজে প্লাস সাংখিয়ানের যিনি যারা অনুগামী ছিল তারা কি করেছিল, তারা বলেছিল মেবি দে আর ইভলভ ফ্রম হোমো হাইডেলবার্গেনসিস। দেখো তোমরা অনেকেই হয়তো আমার ভিডিও দেখেছো যেখানে আমরা আউট অফ আফ্রিকা থিওরি নিয়ে আলোচনা করেছি। অবশ্যই যে আদিম মানব, এখানে আমি অবশ্যই হোমো ইরেক্টাসের কথা বলছি, স্টার্টিং ফ্রম হোমো ইরেক্টাস, ওরা আফ্রিকা থেকে বেরিয়ে এসেছিল, এবং আফ্রিকা থেকে বেরিয়ে আসার পরে কিন্তু তারা অবশ্যই ইউরোপিয়ান কিছু পার্টে ছড়িয়ে পড়েছিল, এবং সেখানে হয়তো সেখানকার যে আবহাওয়া তাতে বিবর্তিত হয়ে হোমো হাইডেলবার্জেনসিস যে মানব তাদেরকে উৎপত্তি ঘটিয়েছিল। কিছু আবার এই যে হোমো হাইডেলবার্গেনসিসরা তারা আবার ইভলভ হয়েছিল, ইট ইজ আ কন্ট্রোভার্সি, মেবি তারাই ইভলভ হয়ে আর্কাইক হোমোসাপিয়েন্স কাইন্ড অফ ফিচার্স যেটা আমরা সোয়ানস্ক্রম থেকে পেয়েছি, সোয়ানস্ক্রম মানব তাদের ডেভেলপমেন্ট ঘটিয়েছে। আবার কিছু চলে এসেছিল যারা বলতে পারো যে কিছুটা তোমার কি বলবো, আফগানিস্তান থেকে ভারতবর্ষের দিকে তারা নিজেদেরকে মুভ করিয়েছিল, এবং এই যে ডেজার্টে দীর্ঘ সময় একটা ডেজার্টের ওপর দিয়ে আসা, এর ফলে তাদের কিছু বিবর্তন, শারীরিক কিছু বিবর্তন ঘটেছিল, হ্যাঁ বলে মনে করা হয়, এবং আলটিমেটলি তারা নর্মদা উপত্যকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়, মানে গুজরাট হয়ে ওরা হয়তো নর্মদা ভ্যালিতে এসেছিল। এই কারণে মানে যদি ধরো খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন করে, এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে নর্মাদা ম্যানের সাথে ইউরোপিয়ান অ্যাফিনিটিটা বেশি না আফ্রিকান অ্যাফিনিটি বেশি। তো সেখানে কিন্তু আমরা একটা কোয়েশ্চেন এখান থেকে লিখতেই পারি। তো কোয়েশ্চেন করলে অনেক রকম কোয়েশ্চেন করতে হবে, এবং সেটা করতে গেলেও সেইভাবে নিজের মাইন্ড ফ্রেশ লিখে কিন্তু আমাদের করতে হবে। ওকে, তাহলে আমরা এরপরে দেখবো ক্যামেরন। হ্যাঁ, ক্যামেরন কি করেছিলেন, মোস্ট প্রবাবলি 2004-এ ক্যামেরন এটা করেছিলেন। হ্যাঁ, উনি কি বলেছিলেন যে স্টেইনহেম, হ্যাঁ স্টেইনহেম যে সমস্ত মানুষ গোষ্ঠীরা ছিল, সেই স্টেইনহেম মানুষ গোষ্ঠীদেরই একটা প্রতিনিধি হলো নর্মদা মানুষ, এবং অবশ্যই স্টেইনহেমসরা ইউরোপিয়ানদের সঙ্গে অনেক বেশি অ্যাফিনিটি রেখে চলে। তো সেখানেও কিছু আমরা যদি আমরা
ইন ডিটেলস বলি, তাহলে সেখানে কি কি সিমিলারিটিস ডিসিমিলারিটিস ছিল সেভাবে দিতে হবে, তো অত ইন ডিটেলস তো আমরা এখানে দেবো না। দেন আমরা কি বলবো যে আরো যে সমস্ত পরবর্তী সময়ে অনেক ফিমার পাওয়া যায়, হিউমেরাস পাওয়া যায়, ক্ল্যাভিকেল পাওয়া যায়, হ্যাঁ, নাইন্থ রিব পাওয়া যায়। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই নর্মদা মানুষ অনেকগুলো আদিম মানবের সঙ্গে কিন্তু বৈশিষ্ট্য শেয়ার করছিল। তার মধ্যে পেট্রালোলা যারা গ্রিস থেকে পাওয়া গেছিল তাদের কথা বলা যেতে পারে, আবার লা ফেরেন্সি থেকে যাদের পাওয়া গিয়েছিল, হ্যাঁ, তাদের কথা বলা যেতে পারে। লা ফেরেন্সির মানুষ হচ্ছে হোমো তোমার আর্কেক হোমো মধ্যে পড়ছে। আবার এর আগে আমরা স্টেইনহেম দেখলাম আর্কেক হোমোর মধ্যে পড়ছে। হাইডেলবার্গেনসিসকে অনেকে তাদের জনগোষ্ঠীর মধ্যে পেয়েছে। তো সেই কারণে অনেকেই নর্মদা ম্যামকে আর্কেক হোমো সেপিয়েন্স আল্টিমেটলি বলেছে, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি বলতে পারি দে আর মোর অ্যাফিনিয়াল উইথ দ্য ইউরোপিয়ান পপুলেশন। সে কারণে তারা ইউরোপিয়ান জনগোষ্ঠীর সঙ্গে অনেক বেশি অ্যাফিনিটিটা মেনটেন করতে পারছে। এছাড়াও ক্লাসিক্যাল নিয়ান্ডারথাল যেটা আমরা পেয়েছিলাম সেখানেও কিছু কিছু অ্যাফিনিটি দেখা গিয়েছিল, যদিও সেটা লেটার অন আসছে। এটা কখনোই মানে কোনো হাইব্রিডাইজেশন অবশ্যই হয়েছিল নর্মদা মানুষের সাথে। হ্যাঁ, তো এই যে নর্মদা মানুষ, এগুলো কিন্তু পুরোটাই এখনো পর্যন্ত আমি ক্র্যানিয়ার থেকে যেটা পাওয়া গিয়েছে, বিভিন্ন যে ক্র্যানিয়াম যে আমাদের ফিচার্স গুলো পাওয়া গিয়েছে সেটা নিয়েই ডিসকাস করছি। এই যে করটির মাথার যে ওপরটা, মানে যেটা আমরা টাক বলবো, আমাদের এই জায়গাটার যে গঠন, হ্যাঁ, মস্তিষ্ক আয়তন যে অনেক বেশি, যেটা অবশ্যই হোমো হাইডেলবার্গেনসিস বা আর্কেক হোমো স্যাপিয়েন্স এর মতো কখনোই হোমো ইরেক্টাস নয়, এ কথা তো আমরা অলরেডি বলে দিতে পারছি। কিন্তু সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হোমো স্যাপিয়েন্স এর যে সব থেকে চওড়া পার্ট, সেটা আমাদের মাথা যদি দেখি তাহলে এই পার্টটা, কিন্তু এদের কিন্তু ছিল এই ম্যাস্টার প্রসেসের এই জায়গাটা। হ্যাঁ, তো এখানেও কিন্তু একটা ডিফারেন্সিয়েশন ছিল নর্মদা মানুষের সাথে। হ্যাঁ, এবং নর্মদা মানুষের ক্ষেত্রে আরো একটা জিনিস দেখা গিয়েছে যে দুটো ভ্যারিয়েশন অফ নর্মদা ম্যান কিন্তু পাওয়া গিয়েছে। একটা কিছুটা টল স্টেচার, হ্যাঁ, যেটা হাইডেলবার্গেনসিসের স্টেচার আমরা বলতে পারবো। আরেকটা কিন্তু পরবর্তী সময় বেলস 2 থেকে পাওয়া গিয়েছিল, স্তর নাম্বার 2 থেকে পাওয়া গিয়েছিল সুরজকোণ থেকে। তো যেটা কিন্তু বেশ বেটে মানে পর্বাকৃতি স্টেচার ফলো করছিল। তো সেখানেও অনেক ডেসক্রিপশন আছে, তো সেগুলো ছাড়ো। তাহলে এই যে একটা লং টার্ম একটা তোমার অধ্যয়ন করেছিলেন সাংখিয়ান, এবং সেখানে কিন্তু সাংখিয়ান দেখিয়েছেন যে ভারতে, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম, দীর্ঘ এবং খর্ব মানে লং বা রোবাস্ট হাইট যারা, তারা এবং শর্ট বা স্টকি এরকম ধরনের নর্মদা মানুষ, দু ধরনের মানুষই কিন্তু ছিল। সেক্ষেত্রে আমরা দেখবে নেতানখেরির যে এক্সকাভেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ নেতানখেরি থেকে প্রথমে লং, পরবর্তী সময় কিন্তু আবার শর্ট হেডেড নর্মদা মানুষ পাওয়া গিয়েছে। হ্যাঁ, নেথানকেনি, গুল্লা এগুলো থেকে যে ফিমার গুলো পাওয়া গিয়েছিল, তার যা গঠন তা থেকে কিন্তু যথেষ্ট তখনকার তুলনায় আমরা বলতে পারি যে এরা রোবাস্ট ছিল, মানে লম্বা চওড়া ছিল। আবার সুরজকুণ্ড থেকে পরে যে ছোট্ট টাইনি ক্যাভিকল বা নাইন্থ রিব এগুলো পাওয়া গিয়েছিল, যেটা কিন্তু আন্দামান বা ওঙ্গে ট্রাইব, এই সমস্ত যে পিগমি টাইপস যে জনগোষ্ঠী, তাদের কিছুটা বৈশিষ্ট্য সম্পন্ন বলে মনে করা হয়। এবং অনেকেই বলে যেহেতু এরা নিজেদেরকে আইসোলেটেড করে রাখলো, যারা সাউথের দিকে চলে এলো, নর্মদা মান তাহলে একটা ওপরের দিকে চলে গেল, একটা নিচের দিকে এলো, সেখান থেকে আস্তে 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 কিন্তু লাস্টে দেখা গেছিল শ্রীলঙ্কা পর্যন্ত এরা বিস্তার করেছিল। তো এই যে নিচের দিকে যে যারা চলে এলো তাদের হাইট কিন্তু শর্ট হাইট রয়ে গেল, এবং বিশেষ করে বেশ কিছু ইন্ডিজেনিয়াস ইন্ডিয়ান পপুলেশন যারা স্টিল এই ধরনের টাইনি ফিচার্স গুলোকে ক্যারি করছে, কারণ তারা কিন্তু ইনব্রিড করে। তোমরা আমার ইনব্রিডিং ভিডিওতে দেখেছো যে ইনব্রিড কাকে বলে। ইনব্রিড করে বলে এই ফিচার্স গুলো তাদের মধ্যে আর হাইব্রিডাইজেশনই হয়নি, কারণ তারা তো সংকরায়ন হয়নি, নিজেদের মধ্যে ইনব্রিড করছে। তো এই জায়গাতেই তারা সীমাবদ্ধ রয়ে গিয়েছে। তো এই ধরনের কন্ট্রোভার্সি গুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তারপরে সাংখ্যান আরো বলেছে যে এই যে যারা শর্ট হাইট বা টাইনি টাইপের ফিচার্স বহন করছে, তারাই হয়তো পরবর্তীকালে বিবর্তিত হয়েছে এবং সাউথ ইস্ট পার্ট মানে ভারতবর্ষের সাউথ দক্ষিণ দিকে আরো বেশি নিজেদেরকে সেখানকার যে আবহাওয়া, সেখানকার যে ক্লাইমেটিক কন্ডিশন, তার মধ্যে নিজেদেরকে অ্যাডপ্ট করেছে। কারণ আমরা আগেই দেখেছি দে আর ভেরি ওয়েল অ্যাডভান্স অফ টুল মেকিং, কারণ তারা অলরেডি আশুলিয়ান টুল টেকনিক ইউজ করতো, এবং আশুলিয়ান পেজের বোন টুলসও আমরা তাদের কাছে দেখেছি। হ্যাঁ, নট অনলি দ্য আশুলিয়ান হ্যান্ডেক্স অ্যান্ড আশুলিয়ান ক্লিভার্স, হ্যাঁ, ফ্লেক্স, সেগুলো না, বোন টুলসও কিন্তু নর্মদা ম্যান
ইউজ করেছে, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখছি, যেটা আমি লিখেছি যে তিনি অনুমান করেছেন হয়তো বা, এগুলো আমি অলরেডি আগে তোমাদেরকে বললাম, সেটা কিন্তু ছোট করে লেখার চেষ্টা করেছি আর কি। আফ্রিকা থেকে যখন বের হয়ে আসে তারপরে হোমো হাইডিলবার্গেনসিস জনগোষ্ঠীর উৎপত্তি ঘটায়, যারা ইউরোপের পশ্চিম দিকে নিজেদেরকে এক্সটেন্ড করে, আর আফগানিস্তান হয়ে হয়তো মানে কুড়িদার যে অঞ্চলটা আছে না, সেইখান থেকে হয়তো বা ভারতের নর্মদা উপত্যকায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। ওকে, তাহলে এইটা যদি আমরা বলি যে তাহলে আমরা কি দেখছি যে অ্যাফিনিয়াল বা তাদের যে বিবর্তনগত পজিশন, বেশ কিছু কন্ট্রোভার্সি রয়েছে, বেশ কিছু আদিম মানব গোষ্ঠী আছে যাদের সঙ্গে এরা অ্যাফিনিটি কিন্তু মেনটেন করছে। হ্যাঁ, তো আপাতত আমরা কিছুটা ডিসকাশন করলাম, এন্ড লাস্টলি আমি অবশ্যই একটা কনক্লুশন দেবো। আমার যে এতগুলো আমরা কথা বললাম, সেখানে এখানে mtDNA অ্যানালাইসিসও কিন্তু আছে, হ্যাঁ, সেগুলোও তোমরা দিতে পারো। যেটা আমি বললাম সিমিলারিটিস ডিসিমিলারিটিস, সেভাবেও এখানে কিছু দেখাতে পারো। সেটা তোমরা যদি কেউ চাও এভাবে করে আমাকে কোয়েশ্চেন পাঠাবে, অলওয়েজ ওয়েলকাম। আমার ইমেল আইডি তোমাদের প্রত্যেককেই জানা আছে, তো ইমেলে পাঠাবে অবশ্যই। তো তাহলে আমরা কি দেখছি যে আমি যদি কনক্লুড করি, যে কি টাইপের কনক্লুশন হবে, যে আনুমানিক, দিস অল আর অ্যাট্রিবিউটেড, হ্যাঁ, মনে করা হচ্ছে যে যারা টল হাইট ছিল, যারা দীর্ঘাকৃত হোমো হাইডিলবার্গেনসিস যে সমস্ত মানব গোষ্ঠী ছিল, যারা মিডিল প্লাইস্টোসিনের সময় সুরজকুন্ড এই সমস্ত অঞ্চলগুলোতে এসেছিল এবং পরবর্তী সময়ে ভারতবর্ষের মূল মানে ভারতের যে মেইনল্যান্ডটা রয়েছে সেখানে বলতে পারো ওয়াইড ব্রেডে নিজেদেরকে বিস্তার করতে পেরেছে। এবং তাদের আমি কি বলেছি, এরা একটু প্রিভিয়াস ছিল, 250 থেকে প্রায় 150,000 বছরের প্রাচীন বলে মনে করা হয়। হ্যাঁ, এবং তার ঠিক আপার স্ট্রেটা থেকে আমরা পরবর্তী সময় কিন্তু শর্ট অ্যান্ড টাইনি ফিচার্স এর নর্মদা মানুষকে পেয়েছি, যারা 150 থেকে 100,000 বছরের পুরনো বলেও মনে করা হয়। ঠিক আছে, এবং এরা কিন্তু মধ্য প্লাইস্টোসিনের অন্তিম সময় পৃথিবীতে, মানে ওটা যদি প্রথম দিকে থাকে তাহলে মিডিল প্লাইস্টোসিনের যে একদম লেটার ফেজ আছে, সেই সময় পৃথিবীতে এদের অবস্থান ছিল, সেটা মনে করা যেতেই পারে। যদি আমরা এই ফসিলস গুলো, ডেটিং গুলোকে দেখি, ক্রনোলজিকে দেখি, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি। এবং এটা আমরা আরো বলতে পারি, কারণ স্টিল আমি কি বললাম, আথিরাপাক্কামে টিল দা এক্সকাভেশন ইজ গোয়িং অন, এবং নর্মদা ভ্যালি রিজিয়নে এক্সকাভেশন ইজ গোয়িং অন, এবং মেবি আমরা এক্সপেক্ট করবো যে অবভিয়াসলি দ্য ক্লাইমেটিক কন্ডিশন অফ দ্যাট পার্টিকুলার রিজিয়ন মেক্স দেম শর্টার অ্যান্ড অবশ্যই তাদের হাইট শর্টার করে দিয়েছে, স্টকি করে দিয়েছে, এবং সেই ধরনের জনগোষ্ঠী কিন্তু পরবর্তী সময় এখানে বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে। তাহলে ওই অঞ্চল থেকে অবশ্যই ভাবে লেটার অনে আরো অনেক খর্বাকৃতি জনগোষ্ঠীর, মানে আদিম নর্মদা মানব গোষ্ঠীর যে নিদর্শন পাওয়া যাবে, এবং সেখানে যে কন্ট্রোভার্সিটা আরো বেশি কোনো আলোকপাত হবে, সেটা কিন্তু অবশ্যম্ভাবী, এবং সেটা অবভিয়াসলি ভীষণ ইম্পর্টেন্স আমাদের হিউম্যান ইভলিউশনে নর্মদা মানুষের প্লেসটা কোথায় হবে এবং তার সিগনিফিকেন্সটাকে বলার জন্য। তো এইভাবে করে আমরা যদি লিখি, আমি মনে করি যে কোয়েশ্চেনটা একটা, যাই হোক, একটা ফ্রেম দেওয়ার চেষ্টা আমরা করলাম। আমরা দেখলাম যে কোয়েশ্চেনটাকে একটা ছোট্ট ইন্ট্রো দিচ্ছি, সেখানে আমরা বডি লিখছি, হ্যাঁ, বডিতে বেশ কিছু পয়েন্ট দিচ্ছি, বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল ফিচার্স দিচ্ছি। তোমাদেরকে আমি ট্রি ড্র করা শিখিয়েছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সির এগেইনস্টে তোমরা ট্রি ড্র করে দিতেই পারো। হ্যাঁ, আরো কিছু জিনিস আমি এক্সট্রা বললাম যেটা লেখা হয়নি হয়তো। হ্যাঁ, তো লাস্টে আমার কনক্লুশন দিয়ে কিন্তু আমি আমার কোয়েশ্চেন অ্যান্সারটাকে শেষ করব, যেখানে কন্ট্রোভার্সিটা নর্মদা ম্যানের যে সিগনিফিকেন্সটা সেটা আরো বেশি গ্লোরিফাই করছে, কারণ আরো বেশি প্রসেস কিন্তু টেল are expecting to excavate it from that particular region. Okay, so ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো অবশ্যই। আমি চেষ্টা করব যে যত বেশি সম্ভব কোয়েশ্চেন অ্যান্সার গুলো, যেগুলো ট্রিকি কোয়েশ্চেন্স আমরা 2022-এ দেখেছি, সেই কোয়েশ্চেন গুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া। নর্মদা ম্যানটা আমরা বলে দিলাম, সো নেক্সট কোয়েশ্চেন কি হবে সেটা আমি দেখছি, দেখে আমাদের তোমাদেরকে করে দেব। এবং আমাদের যে কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালিসিস সিরিজটা ছিল, কিছুটা করার পর আমি বন্ধ করে ফেলেছিলাম। আশা করছি আবার করতে পারবো, বাট খুব ফাস্ট ভিডিও এখন আমি দিতে পারবো না, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ।